আসসালামু আলাইকুম। আমরা বিজ্ঞান অংশের 50তম জন্য যে বুলেট সাজেশনটা আছে সেটা নিয়ে একটু কথা বলবো। শেষ সময়ে আমরা কি পড়তে পারি আর কি পড়া উচিত, বা বিজ্ঞান অংশে ভালো করার জন্য যে কোনো পরীক্ষায় আমাদের কি টপিকগুলো পড়া অত্যাবশ্যক সেগুলো নিয়ে একটু আলোকপাত করা হবে এই ভিডিও ক্লাসে। শেষ সময়ে এই টপিকগুলো অবশ্যই অবশ্যই চোখ বুলিয়ে যাবেন। সায়েন্স সাজেশন, এক্সক্লুসিভ সাজেশনে আপনি যে টপিকগুলো অবশ্যই দেখে যাবেন সেটা হচ্ছে প্রথমে 35 থেকে 47তম বিসিএস বিসিএস প্রশ্ন। কোশ্চেনগুলো অবশ্যই কোশ্চেন উইথ নোটস, ব্যাখ্যা সহ। আর বই হিসাবে সায়েন্স রিভিউ বই থেকে আপনি দেখে যাবেন। কেন এই বই থেকে দেখে যাবেন? কারণ এখন পর্যন্ত এই বই যতগুলো পরীক্ষা হয়েছে, বিসিএস 47 পরীক্ষা যদি আমরা বলি, সেখানে 12টা কমন ছিল। তার আগের পরীক্ষাগুলোতে 46-এ সবগুলোই কমন ছিল, মানে 15-তে 15। তো অন্যান্য সকল জবে এখন পর্যন্ত 100% কোশ্চেন কমন আছে। এনএসআই, এডি, তিতাসের এডি, বিভিন্ন এডির পরীক্ষাগুলোতে এখন পর্যন্ত শতভাগ কমন আছে। যাদের বইটা দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটা নিতে পারবেন, অথবা পেজে ইনবক্স করেও বইটা নিতে পারবেন। তাহলে পরীক্ষার কোশ্চেন গুলো অবশ্যই আমাদের দেখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ আপনাদের, ব্যাখ্যা সহ। এটা দেখতে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা। আজকে যে পড়াটা দিব সর্বোচ্চ একদিনের পড়া। তো একদিন যদি পড়েন আপনি সর্বোচ্চ মার্ক এখান থেকে ক্যারি করবেন ইনশাল্লাহ। মিনিমাম আমার টার্গেট 12-15-র মধ্যে। ইনশাল্লাহ এইটুকু মার্ক আপনারা এখান থেকে ক্যারি করতে পারবেন এত শর্ট টাইমে। আর যাদের সময় আছে 50তম পরীক্ষার পরে আমাদের নতুন কোর্স শুরু হবে আহ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো ইনশাল্লাহ সেই কোর্সেও জয়েন করতে পারেন এবং দেখা করতে পারেন। সেখানে বিস্তারিত ক্লাস হবে। টোটাল বিজ্ঞান প্রযুক্তিতে 50টা ক্লাস। আর রিটেন ব্যাচও 1 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। সেখানেও 50টা ক্লাস আছে। বিজ্ঞানের রিটেনে ভালো না করলে ভালো ক্যাডার পাওয়া যায় না। তো চলেন আমরা সাজেশন টপিকের মূল আলোচ্য বিষয়ে চলে যাই, আমাদের কি পড়া উচিত বা কোন টপিকগুলো আমাদের আগে আগে শেষ করা উচিত। বেশি মার্ক পাওয়ার জন্য আমরা আলো অধ্যায়টা পড়ে ফেলবো। আলো বা লাইট। লাইট লাইটে কি কি পড়বো? আলোক তথ্যগুলো, আলোক তথ্য সমূহ। আলোর যে 4টা তথ্য আছে, 4টি তথ্য আমরা ভালো করে দেখব, সেগুলো বোঝার চেষ্টা করব কে দিয়েছে, এই তথ্যগুলোর মূল আলোচ্য বিষয়টা কি। আলোক তত্ত্ব থেকে রেগুলার কোশ্চেন আমরা দেখি। 3 নম্বর তত্ত্ব আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বে আমরা জিএ, ইউভিআইআর এইগুলো আমরা পড়বো। গামা, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে অ্যান্ড রেডিও ওয়েভ বা রেডিও টেকনোলজি। এই কয়েকটা টপিক এখান থেকে আমাদের পড়তে হবে। তো এখান থেকে আরেকটা বিষয় আমরা পড়বো, যেহেতু ভিজিবল রে পড়বো তখন আমাদের আলোর বিক্ষেপণ, বিচ্যুতি, প্রতিফলন, প্রতিসরণ এগুলো নিয়ে পড়তে হবে। আলোক যন্ত্রগুলো একটু দেখা উচিত। আলোক যন্ত্র থেকে পরীক্ষায় যে খুব একটা কোশ্চেন আসে তা কিন্তু না। তবে অপটিক ফাইবার থেকে টানা 2টা বিসিএস এ পরীক্ষায় কোশ্চেন আসছে। অপটিক ফাইবার আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা লাইট পালস ব্যবহার করে। বা দর্পণ, দর্পণ দর্পণ থেকে রেগুলার মানসিক দক্ষতাতে কোশ্চেন আসে 2টা কোশ্চেন। তো দর্পণে উল্টা দেখায়, রূপচর্চায় ব্যবহার করি, পারদ বা সিলভারের প্যারা লাগানো থাকে, বা রূপার লেন্স
লেন্স মূলত আমাদের চোখের রোগের ক্ষেত্রে লাগে, কোন ধরনের রোগে কোন ধরনের লেন্স লাগে, এইটুকু হচ্ছে আমাদের আলোক বিদ্যার ক্লাস। জিএ ইউভি আইআর, এই টোটালটা আমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। যদি অন্য কিছু না পড়ে এইটুকু পড়ে যান আর আলোক তত্ত্ব সমূহ পড়ে যান, তাহলেই আমার মনে হয় আপনি ম্যাক্সিমাম মার্ক কভার করতে পারবেন। সরল পেরিস্কোপ নামের আর একটা আলোক যন্ত্র আছে। এটা আগে অনেকবার বিসিএস এ আমরা দেখেছি বা অন্যান্য জবের ক্ষেত্রেও আমরা দেখি, ডুবোজাহাজে এটা ব্যবহার করা হয়। তো এইটুকু হচ্ছে আমাদের আলোর ক্লাসে। তো আলো থেকে 2 থেকে 6 মার্ক পর্যন্ত পরীক্ষায় কোশ্চেন আসছে। আপনি একটু চিন্তা করেন তো, 2 থেকে 6 মার্ক। তো আপনার যাদের অল্প কিছু মার্কের দরকার, তারাই কয়েকটা টপিক পড়ে গেলেই হয়ে যাবে। এখন আসেন বিদ্যুৎ। বিদ্যুৎ নামে যে অধ্যায়টা আছে, সেখান থেকে রেগুলার আমরা কোশ্চেন দেখব। তো বিদ্যুতে কি কি আমাদের দেখতে হবে? বিদ্যুতের প্রকারভেদ, প্রকারভেদ দেন শুষ্ক কোষ বা ড্রাই সেল, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। আর তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থ সমূহকে কয়েক ভাবে ভাগ করা যায়। যেমন সুপরিবাহী পদার্থ, কোনগুলো সুপরিবাহী পদার্থ, সর্বোত্তম তড়িৎ পরিবাহী কোনটি, তামা না রূপা, রূপা, এগুলো। কেন সুপরিবাহী? কারণ ধাতু সমূহ মুক্ত ইলেকট্রন দ্বারা গঠিত, যার কারণে মুক্ত ইলেকট্রনের কারণে এটা সুপরিবাহী। সুপরিবাহী দেন কুপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহিতা নিয়ে আপনাদের ভালো একটা জ্ঞান থাকা দরকার। যেমন এখানে আপনি পাবেন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিনিয়াম, আর্সেনাইড, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। তো তাপমাত্রা বাড়লে সুপরিবাহী কুপরিবাহী পদার্থ বা অর্ধপরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স কি হয়, কমে না বাড়ে, এই টাইপের বিষয়গুলো লাগবে জানতে হবে। এরপর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স, রোধের সূত্রগুলা, কোথায় রোধ বেশি কোথায় কম, লম্বা তার অপেক্ষা খাটো তারের রোধ কেমন, মোটা তার অপেক্ষা চিকন তারের রোধ কেমন, রোদের একক কি, ওহম, শুষ্ক অবস্থায় মানবদেহের রোধ, ভেজা অবস্থায় কেমন, এই রোধ নিয়ে আপনারা জানবেন। আরেকটা হচ্ছে ওহমস ল। বাংলাতে বললে কেমন হয়, ইংরেজিতে বললে একটা ভাব আসে, ওহমস ল। এই ভি ইকুয়াল আই আর, এটা দিয়ে এবং পাওয়ারের ইকুয়েশন গুলো দিয়ে কিছু অঙ্ক মাঝে মধ্যে আমরা দেখি। তো সেইখানে সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যে পাওয়ার ইকুয়াল ভি ইন্টু আই, এখানে ভি এর মান বসিয়ে কিছু সূত্র পাওয়া যায়। যেমন ভি এর মান বসালে পি ইকুয়াল আই আর ইন্টু আই, অর্থাৎ আই স্কোয়ার আর। এখানে আবার যদি আপনি আই এর মান বসান, তাহলে কি হবে, পি ইকুয়াল ভি ইন্টু ভি বাই আর, তার মানে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এখান থেকে রোধের সূত্র পাওয়া যায়, বা আমরা রোধের সূত্রের জন্য ভি স্কোয়ার বাই পি। এইখানে কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় আসা, যে 220 ওয়ার্ডের একটা বাতির, সরি, 220 ভোল্ট ও 60 ওয়ার্ডের একটা বাতির রেজিস্ট্যান্স কত, এটা আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন। এখানে এই সূত্রগুলো আপনি সুন্দর করে পড়ে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি। যন্ত্রপাতি, যন্ত্রপাতি ও তার ব্যবহারগুলো, বিশেষ করে ট্রান্সফরমার, ট্রান্সফরমার, ডায়োড, রেকটিফায়ার, এরকম আরো কিছু ডিভাইস আছে। সেগুলো নিয়ে আমাদের মোটামুটি জ্ঞান রাখতে হবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটুকু।
বলে দিলাম। তাহলে এখানে আমাদের বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে এই পড়াটুকু আপনি পড়ে নেবেন। আশা করা যায় 1 থেকে 2 মার্ক এখান থেকে পেয়ে যাবেন। তাহলে দেখেন অনেকগুলো মার্ক অলরেডি হয়ে গেল। তারপরে আসেন আমাদের শক্তি, শক্তি নিয়ে। শক্তি থেকে 1 থেকে 2 মার্ক অলওয়েজ আপনি পাবেন। তার মানে শক্তির জন্য আমাদের কি কি পড়তে হবে? শক্তির জন্য আমাদের পড়তে হবে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। যেমন 3 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে আছে, যার কারণে এটা নিয়ে বিস্তারিত পড়তে হবে। প্রাকৃতিক গ্যাসের উপাদান মিথেন, ইথেন, প্রোপেন এন্ড বিউটেন। মিথেনের পরিমাণ 80 থেকে 90, বাংলাদেশে 95 থেকে 99%। ইউরিয়া সারে প্রাকৃতিক গ্যাস মিথেন, মিথেন গ্যাস ব্যবহার করা হয়। বা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মেইনলি কিসের উপাদান সবচেয়ে বেশি? মিথেনের পরিমাণ বেশি। সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন গ্যাস। এগুলো নিয়ে আমাদের জানা দরকার। কয়লা, কয়লা অনেক ধরনের আছে, যেমন বাংলাদেশে প্রাপ্ত কয়লা পিট কয়লা। এর এর বৈশিষ্ট্য নরম, ভেজা, নিম্নমানের। এরপরে আরো কোটি কোটি বছর পরে আমরা বিটুমিনাস পাই। এরপরে সবচেয়ে ভালো অ্যান্থ্রোসাইট, যেটা আবার কোটি কোটি বা মিলিয়ন মিলিয়ন বছর যদি উচ্চ তাপমাত্রা ও চাপে থাকে, তাহলে সেটা থেকে আস্তে আস্তে হীরাতে রূপান্তর হয়। তো কয়লা হচ্ছে এই আহ, আপনার কার্বনের একটা রূপ। গ্রাফিন, গ্রাফাইট, হীরা, এগুলো এগুলো গুরুত্বপূর্ণ। গ্রাফিন থেকে কয়েকবার পরীক্ষায় আসা, গ্রাফাইট তো বেশ কয়েকবার আসা, এডিতে আসা। আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। তো এই তিনটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই তিনটার বাইরে জীবাশ্ম জ্বালানি হচ্ছে একসময় শেষ হয়ে যায়। আর জীবাশ্ম জ্বালানির বাইরে যদি যান আপনি, নবায়নযোগ্য জ্বালানি, যেটা শেষ করা যায় না, মানে আপাত দৃষ্টিতে অফুরন্ত নবায়নযোগ্য জ্বালানি। যেমন আহ সূর্য, সূর্য বা সূর্য রিলেটেড বায়ু বা বাতাস, ঢেউ সমুদ্রের, বা আপনি আহ নদীর স্রোত, এগুলো কাজে লাগে আপনি নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারেন। হাইড্রোজেন ফুয়েল সেল, ফুয়েল সেল, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। ভূতাপ, ঠিক আছে, ভূতাপ। শহরের ময়লা আবর্জনা, শহরের ময়লা আবর্জনা ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি বায়োগ্যাস, বায়োগ্যাস। যদি এইগুলো পরীক্ষায় অপশনে না থাকে, তাহলে আমরা বলতে পারি পারমাণবিক শক্তি বা পরমাণু শক্তি। এইটা, এটা দীর্ঘমেয়াদীতে অফুরন্ত, মানে একবার স্টার্ট করলে অনেক দিন ধরে চলে। যেমন পারমাণবিক বিদ্যুৎ, আমাদের পারমাণবিক বিদ্যুৎ নিয়ে পড়তে হবে। বায়োগ্যাস নিয়ে পড়তে হবে, বায়োগ্যাসের প্রধান উপাদানগুলো কি, উপকরণ কি। বায়োগ্যাস তৈরি হয় মলমূত্র, মলমূত্র, মলমূত্র অনুপাত পানি। এদের অনুপাত হচ্ছে পানি 2 আর মলমূত্র 1, তাহলে 1:2 অনুপাত। আর মিথেনের পরিমাণ 60 থেকে 80%, মানে মিথেনের পরিমাণ প্রধান। তো এখানে শক্তিগুলো পড়ে ফেললেন। শক্তি পড়ে ফেলার পরে শক্তি রূপ, রূপান্তর। আমরা জানি শক্তি এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। তার মানে শক্তি রূপান্তরটা আমাদের জানতে হবে। যেমন যদি বলে আপনাকে যে লাউড স্পিকার কোন শক্তি থেকে কোন শক্তি, কয়লা কোন শক্তি থেকে কোন শক্তি, তাপ ইঞ্জিন কোন শক্তি থেকে কোন শক্তি, এরকম শক্তি রূপান্তর গুলো আমাদের লাগবে। শক্তির রূপান্তর। এরপর দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ফিউশন আর একটা ফিশন বিক্রিয়া, এই দুটা লাগবে। ফিশনটা অ্যাটম বোমায়, অ্যাটম বোমা, বিভাজন বিক্রিয়া, বিভাজন বিক্রিয়া অ্যাটম বোমা বা পারমাণবিক বিদ্যুতে ব্যবহার করা হয়।
হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমার প্রথম পরীক্ষা করা হয়। পারমাণবিক বিদ্যুৎ পরবর্তীতে মানব কল্যাণে ব্যবহার করা হয়। আর এইটা সূর্যে বিক্রিয়া হয় হাইড্রোজেন এবং অক্সিজেন, সরি, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের ফিউশন বিক্রিয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। আর একটা বোমা তৈরি করা হয় হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমায় বোমার পাওয়ার পারমাণবিক বোমার চেয়েও বেশি। আর একটা হচ্ছে শক্তির রূপের মধ্যে চুম্বক। চুম্বকের চুম্বক পদার্থগুলো একটু দেখবেন, বিশেষ করে চুম্বক পদার্থ যেমন ডায়া চুম্বক পদার্থ কোনগুলা? ডায়া চুম্বক, তারপর ফেরো চুম্বক, আর একটা হচ্ছে প্যারা চুম্বক পদার্থ। এই চুম্বক পদার্থগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে শক্তি শেষ। হ্যাঁ, 1-2 মার্কের জন্য এটুকু পড়লেই ইনাফ। তারপরে আমরা কি পড়বো? রসায়ন বিজ্ঞান। রসায়নের মধ্যে বেশি পড়ার দরকার নেই। আপনি যে একজন পদার্থ, মানে আপনি যে পদার্থ এটা একটু প্রুভ করলেই হবে। তো পদার্থ নিয়ে, পদার্থ যেমন মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, সেগুলো মিশ্র পদার্থ যেমন বায়ু অনেকবার আসে। মৌলিক পদার্থের সংখ্যা কয়টি এগুলো দেখবেন। পদার্থের পরিবর্তন, আইসোটপ, আইসোটন, আইসোবার, এগুলো নিয়ে একটু পড়বেন। নিষ্ক্রিয় গ্যাস, সক্রিয়তা ক্রম, ধাতু ও পানির বিক্রিয়া, যেমন সক্রিয় ধাতু পটাশিয়াম সোডিয়ামের সাথে পানির বিক্রিয়ায় কেমন হয়? বিপুল পরিমাণ গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস প্লাস তাপ। আর এই হাইড্রোজেন গ্যাস দাস দেওয়ার কারণে আগুন ধরে যেতে পারে। তো এই যে এই এইগুলো পদার্থের সাথে পানির যে বিক্রিয়াটা সেগুলো আমরা জানবো। প্লাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার, হ্যালোজেন গুলো, হ্যালোজেন অ্যাসিড, জারণ বিজারণ এগুলো লাগবে অবশ্যই। বিজারক পদার্থ কোনটি, জারক পদার্থ কোনটি, ইলেকট্রন গ্রহণ যে করে সেটা কোন ধরনের বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর যেটা ত্যাগ করে, দান করে, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ নামের ভিতরে মিল আছে, যেটা ত্যাগ করে বা দান করে সেটা কমে যায়। তার মানে জারণ বানানটাই দেখেন ক্যারেক্টার কম আছে, আর বিজারণ এখানে ক্যারেক্টার বেশি আছে, তার মানে এটা গ্রহণ করে। সক্রিয় গ্যাসগুলো কেমন, হাইড্রোজেনের ব্যবহারটা কেমন, হাইড্রোজেন কোথায় ব্যবহার করা হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় হয় বা আগুন নিভানোর ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, এই যে বিষয়গুলো এখানে আছে। দেন সংকর ধাতু, সংকর অ্যালয় গুলা যেমন পিতাজি, পিতল, তামা, জিঙ্ক, এভাবে মনে রাখবেন। এগুলো পড়ে নেবেন। সাথে হচ্ছে রাসায়নিক, কিছু রাসায়নিক সংকেত বইয়ে যেটুকু দেওয়া আছে ওইটুকু পড়লেই হবে। রাসায়নিক সংকেত এত বেশি পড়ার দরকার নাই, কারণ পড়েও কাজ হয় না, মাঝে মধ্যে অল্প পড়েও আবার পরীক্ষায় কমন আসে। পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ বা মারাত্মক গুরুত্বপূর্ণ বলতে পারেন। পিএইচ এর স্কেল গুলা, এখানে আবার এসিড পাবেন। এসিড, এসিড দুই ধরনের, জৈব এবং অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো ভিটামিনের কাজ করে, অজৈব গুলা অন্যান্য কাজ করে, যেমন পাকস্থলীর অ্যাসিড। অজৈব অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড স্বর্ণের ভেজাল নির্ণয়ে, সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়। এই এইটুকু আমাদের রসায়ন বিদ্যাতে পড়া। জৈব অ্যাসিড যেমন বিভিন্ন ফলের অ্যাসিড গুলো এখানে পড়ে নেবেন। তো বেশি প্যারা নেওয়ার দরকার নেই রসায়ন থেকে। এখানে 1-2 মার্ক পাবেন ইনশাল্লাহ। এখন আসেন, আহ আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করি, উদ্ভিদ বিজ্ঞানে কি পাবো? উদ্ভিদ বিজ্ঞানে আসলে বেশি পড়েও কাজ নাই। এক 1 মার্ক থাকে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে দেখা যায় না। তো 1 মার্কের জন্য আপনি পড়তে পারেন। যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দেখতে পারেন। সালোক সংশ্লেষণ, শক্তি, সরি, খাদ্য উৎপাদন প্রক্রিয়া উদ্ভিদের সালোক সংশ্লেষণ। আমরা গাছের উপর ডিপেন্ড, কারণ গাছের সালোক সংশ্লেষণ ক্ষমতা আছে, যার কারণে খাদ্য তৈরি করতে পারে। আবার খাদ্য থেকে উদ্ভিদ শক্তিও তৈরি করতে পারে, শ্বসন। আর এই শক্তি, খাদ্য ইত্যাদি ট্রান্সফারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কলা বা টিস্যু। তো বিভিন্ন ধরনের কলা বা টিস্যু আছে।
তারপরে ফ্লুইড বা আমরা আমরা যদি বিভিন্ন যে তরল উদ্ভিদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, বা আমরা বীজের অঙ্কুরোদ্গম হওয়া, বা কাঠ কাঠের ভিতরে যে পানিগুলো কিভাবে ঢুকে বাইরে থেকে, এই যে প্রসেস গুলা, বিশেষ করে অভিস্রবণ, ব্যাপন, ইমবাইবেশন, গ্যাটেশন, প্রচ্ছেদন, এই বিষয়গুলো আমাদের লাগবে। ঠিক আছে। অভিস্রবণ, ব্যাপন, ইমবাইবেশন, গ্যাটেশন, প্রচ্ছেদন। প্লাস্টিক পড়তে হবে। আমরা যেমন বিয়ে শাদীর আগে দেখবেন ছেলে মেয়েদের চেহারার মধ্যে একটা গ্লু চলে আসে। ঠিক আছে। মানে আকর্ষণ করার একটা যে ক্ষমতা চলে আসে, তেমনি গাছের বিয়ে শাদী তো দেওয়ার কেউ নাই, তাই নিজেদেরকে একটু সুসজ্জিত করতে হয়। এটার জন্য মূলত রয়েছে প্লাস্টিক। এটা আমাদের বডিতে থাকে না, এটা উদ্ভিদের থাকে। যার কারণে উদ্ভিদ বিভিন্ন বর্ণময় বা রঙিন হয়। প্লাস্টিকের কারণে খাদ্য তৈরি মানে থেকে শুরু করে অন্যান্য কাজগুলো উদ্ভিদ সুন্দরভাবে করতে পারে, এবং তার বংশ বিস্তারের যে ফুল ফল পরাগায়নের যে বিষয়গুলো, সেগুলো সব সুন্দরভাবে করতে পারে। তো ফুল, ফুলের পর পরাগায়ন, পরাগায়নের মধ্যে বায়ু পরাগায়ন বেশি গুরুত্বপূর্ণ। বায়ু বায়ু পরাগায়নটা বেশি গুরুত্বপূর্ণ। আর কীটপতঙ্গ পরাগায়নের জন্য, উদ্ভিদকে আকর্ষণ করার জন্য এটা করে। রূপ জৈবন দিয়ে, অর্থাৎ বিভিন্ন রঙের হয়ে মধু মধু রাখে ফুল, যাতে মধুর আকর্ষণে কীটপতঙ্গকে আকৃষ্ট করা যায়। আর একটা তীব্র গন্ধ ছড়ায়, গন্ধের মাধ্যমে আকৃষ্ট করে। রূপ জৈবন না থাকলেও চলবে, তখন গন্ধে আকৃষ্ট করবে আর কি। অনেকটা মানুষের মতোই আর কি। তারপর ফল, ফলের পর বীজ। বীজের মধ্যে একবীজপত্রী উদ্ভিদগুলো একটু দেখবেন, কোনগুলো একবীজপত্রী উদ্ভিদ। রূপান্তরিত, রূপান্তরিত মূল, মূল প্লাস রূপান্তরিত কাণ্ড, কোনগুলা রূপান্তরিত কাণ্ড, কোনগুলা রূপান্তরিত মূল, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর একটা হচ্ছে দিন নিরপেক্ষ উদ্ভিদ, দিনের বিচার করে না। দিন নিরপেক্ষ উদ্ভিদ অনেকটা লাজুক প্রকৃতির উদ্ভিদ, সরি নির্লজ্জ উদ্ভিদ, যারা যে কোনো সময় অন্ধকার বা আলোতে যে কোনো সময় সে ফুল ফোটাতে পারে, এগুলোকে দিন নিরপেক্ষ উদ্ভিদ বলে। আউশ ধান, কার্পাস অর্থাৎ তুলা, টমেটো, সূর্যমুখী, শসা ইত্যাদি। ধান, বিভিন্ন ধানের জাতের নামগুলো পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ। ধানের প্লাস গম, গমের নামগুলো আসে। আপনারা কলার জাতগুলো দেখবেন, এটা যদিও ইন্টারন্যাশনালে দেখা হওয়ার কথা। তো এই কলাগুলো একটু দেখবেন। আর উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান, উদ্ভিদের পুষ্টি উপাদান, সবগুলো বই থেকে পড়লেই হবে। আর যারা কোর্সে আছেন তারা তো বিস্তারিত পেয়েছেন। আহ, পুষ্টি উপাদান এই 16টি, দুইটা ভাগে ভাগ করা যায়, 10টি মুখ্য উপাদান আর গৌণ 6টি। আর এদের অভাবজনিত রোগ, অভাবে, অভাবে রোগ, কোনটার কারণে কোন ধরনের রোগ হয়। আর একটা লাগবে চাষাবাদ পদ্ধতি, এখান থেকে আসে অনেক সময়, মানে অধিকাংশ সময় চাষাবাদ পদ্ধতি থেকে, যে অ্যাপিকালচার কি, সেরিকালচার কি, হর্টিকালচার কি, হুম, পার্ল কালচার কি, অ্যাভিকালচার কি, এই কালচার গুলো থেকে পরীক্ষায় আমরা কোশ্চেন দেখি, তাহলে উদ্ভিদ শেষ। এখন আসেন মানুষের মধ্যে। মানুষ, মানব দেহ, মানব দেহের মধ্যে আমাদের অনেক কিছু আছে, কারণ আমরা মানুষেরাই পরীক্ষা দিচ্ছি। তাই এখান থেকে 2 থেকে 3 মার্ক আশা করতে পারেন, কারণ এখানে প্রচুর প্রশ্ন আমাদের বিসিএস এবং প্রিলি এবং রিটেনে দুই জায়গাতেই আমরা দেখব। যেমন কোষ দিয়ে আপনি শুরু করবেন, কোষ দিয়ে একটু বড় আকারে চলে যাবেন টিস্যু, টিস্যু থেকে চলে যাবেন বিভিন্ন অর্গান, অর্গানের ভিতরে বিশেষ করে ব্রেইন, হার্ট,
এগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করবেন। ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্টের বিভিন্ন রক্ত সঞ্চালন পদ্ধতি এগুলো। এখন এখানে যে আবার অর্গানের বিভিন্ন রোগ, বিভিন্ন রোগ, কিভাবে রোগগুলো হয়। তো এখানে গেল, এইখানে যে আবার আপনি পাবেন অর্গানের মধ্যে আরেকটা, সেটা হচ্ছে রক্ত, রক্তের উপাদান এবং বিভিন্ন রক্তের রোগগুলো, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্ত মাস্ট, ঠিক আছে, রক্ত মাস্ট লাগবে। রক্তের উপাদানগুলো, রক্তরস এবং রক্তকণিকা, প্লাজমা এন্ড ব্লাড সেল। ব্লাড সেল তিন ধরনের, যেটা আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্ল্যাটিলেট। মশা বাহিত রোগের কামড়ে কোনটার কি সমস্যা হয় এগুলো। তো এই রক্তের সাথে আবার মশা। এখন বর্তমানে কিন্তু একটা হট কি আছে, সেটা হচ্ছে এইচআইভি, এইচআইভি ভাইরাস। তো এইচআইভি ভাইরাস, এই ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া, এই দুইটা কিন্তু এখানে পড়তে হবে। ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া, এইখানে পড়তে হবে যে কোনটি ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে প্যাথোজেনিক, এগুলো প্যাথোজেনিক, যেগুলো হচ্ছে রোগ সৃষ্টি করে অণুজীব, রোগ সৃষ্টিকারী অণুজীব। তো অণুজীব কি আবিষ্কার করে, কিভাবে আবিষ্কার করে, এগুলো একটু দেখবেন, তাহলে মশা গেল। এই প্যাথোজেনিক যত আছে এগুলো বিভিন্ন প্যারাসাইট বা পরজীবীর মাধ্যমে আমাদের বডিতে আসে। দুই ধরনের পরজীবী আছে, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। আর পরজীবীর বাহককে ভেক্টর বলে, আর পরজীবী পোষককে বলা হয় হোস্ট। তো এই হোস্ট গুলা একটু আমাদের জানা উচিত। রক্তের বিভিন্ন গ্রুপ আছে, আরএইচ ফ্যাক্টর। রক্তে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর। ওকে। তাহলে পরজীবীর ভিতরে আমরা যেগুলো দেখলাম, হার্টের হার্টের কার্যাবলী কিন্তু লাগবে, রক্ত সঞ্চালন পদ্ধতিগুলা। হার্ট থেকে রক্ত বের হয় ধমনির মাধ্যমে, আর ভিতরে ঢুকে সেটা হচ্ছে শিরার মাধ্যমে। ব্যতিক্রমী পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী, দুটো ব্যতিক্রম। করোনারি আর্টারি, যেটা হার্টের রক্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয়, মানে হার্ট নিজে রক্ত নেয়। পালমোনারি, সরি, করোনারি আর্টারি, এখানে ব্লকেজ হয়, হার্টের বিভিন্ন ডিজিজ আছে, সেই ডিজিজ গুলো আমাদের লাগবে। বিশেষ করে হার্টের ভালভ কয়টা আছে, সিস্টল ডায়াস্টল কি, বেশি হলে কি হবে, কম হলে কি হবে। বিশেষ করে এই যে হার্টবিট, হার্টবিট বা হার্ট রেট চেক করার জন্য যেটা আছে, সেটা হচ্ছে ব্যারো রিসিপ্টার। আর এটা নষ্ট হয়ে গেলে আমরা পেসমেকার লাগাই। তো এইগুলো আমাদের হার্টের বিভিন্ন রোগ, রোগ নির্ণয়ের পদ্ধতি আমাদের লাগবে। সাথে আমাদের ইনসুলিন লাগবে। ইনসুলিন ডায়াবেটিসের রোগ সৃষ্টি করে। তো ইনসুলিন বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোক কোথায় হয়, স্ট্রোকের কারণ কি, ঠিক আছে, এইগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ভাইটাল। এখন আসেন খাদ্য ও পুষ্টি নিয়ে। খাদ্য ও পুষ্টি, খাদ্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য পুষ্টি থেকে রেগুলার পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা আসলে যা খাই সবগুলো যে পুষ্টি এরকম না, 1 বা 2 মার্কের জন্য আপনি এটা পড়তে পারেন। তো আপনি সুষম খাদ্যের উপাদানগুলো সুন্দর করে পড়ে নিলেই হবে। সুষম খাদ্যের উপাদান, সুষম খাদ্যের উপাদান 6টি জানি। অদূর ভবিষ্যতে আরেকটা আসবে, সেটা 7 নাম্বার। সেটা হচ্ছে ফাইবার, ফাইবার বা আঁশ, ফাইবার বা আঁশ। এই আঁশ থেকে পরীক্ষায় কোশ্চেন রিটেনে আসে যে রাফেজ কি, রাফেজ কি কি কাজে হেল্প করে। আর জাঙ্ক ফুড থেকে আমাদের বিরত থাকতে হবে। জাঙ্ক ফুডে আমাদের ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ ব্যাড ফ্যাট বাড়ে, যার কারণে এলডিএল বাড়ে। আর এইচডিএল, যেটা ভালো গুড ফ্যাটের জন্য যেই কোলেস্টেরল, এইচডিএল সেটা কমে। তো এই জন্য আমাদের যে তেল চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। গুড ফ্যাট কোনগুলা, যেমন বাদাম, মাখন, পনির, এগুলো হচ্ছে গুড ফ্যাট। আর যে ফাস্ট ফুড আইটেমে যেগুলো আমরা খাই বা প্যাকেট জাতীয় বা প্রসেস ফুড গুলা, সেগুলো ব্যাড ফ্যাট বা এলডিএল বাড়ায়। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। আর বিএএমআই, বডি মাস ইন্ডেক্স, এটা নিয়ে একটু আপনাদের সবার ধারণা থাকতে হবে, কারণ অদূর ভবিষ্যতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে এই
লাইফস্টাইল ডিজিজের কারণে, অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এগুলো এগুলো বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আপনি লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ছয়টা উপাদান। কি কি বলেন তো? ছয়টা হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ, খনিজ লবণ, পানি, ভিটামিন, বিভিন্ন ভিটামিন ভিটামিন জাতীয় যে খাবার, যেমন আহ গাজরে কোন ভিটামিন থাকে, বা ভিটামিন এ এর প্রধান উৎস কোনটা, ভিটামিন সি কোথায় থাকে সবচেয়ে বেশি বা অন্যতম, মাছের কাঁটায় বা ছোট মাছের কাঁটায় মাথায় কোন ভিটামিন থাকে, ফসফরাস কি কাজ করে, ক্যালসিয়াম কি কাজ করে, সূর্যের আলোতে কোন ভিটামিন, এরকম ভাবে সব ভিটামিন গুলো এবং ভিটামিনের রোগ গুলো আমাদের অবশ্যই অবশ্যই লাগবে। এরপরে আমাদের আলটিমেট ইউনিভার্স, ইউনিভার্স নিয়ে বিস্তারিত জানতে পারেন। ইউনিভার্সের আমরা এই বিগ ব্যাং তত্ত্ব থেকে শুরু করে আমরা চেষ্টা করব ইউনিভার্সের বিভিন্ন উপাদানগুলো নিয়ে কথা বলা। তো বিগ ব্যাং, বিগ ব্যাং এই বিশাল বিস্ফোরণের পরে আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে, গ্যালাক্সি, সুপারনোভা, নিউটন তারা, কৃষ্ণ গহ্বর, কসমিক রে, সৌরজগৎ, আমাদের বিশেষ করে সোলার সিস্টেম। এখানে তার উপাদানগুলো, সোলার সিস্টেমের উপাদান কি কি, যেমন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু ও বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল নিয়ে আমাদের এই সৌরজগৎ গঠিত। এইগুলো আমাদের পড়তে হবে। পৃথিবীর বা মহাকাশের বিভিন্ন অভিযান সম্পর্কে একটা ধারণা নিতে হবে, যেমন ভয়েজার 1, ভয়েজার 2, এরকম যে বিভিন্ন মিশন আছে, মানব সৃষ্ট মিশন, সেগুলো নিয়ে ধারণা রাখতে হবে। এবং মঙ্গলে, মঙ্গলে বিভিন্ন অভিযান চালানো হয়েছে যেখান থেকে রেগুলার কোশ্চেন আসে, তো এখান থেকে দেখতে হবে। আর ওই উপাদানগুলো, উল্কা, ধূমকেতু, এগুলো কি, জোয়ার ভাটা, তেজকটাল, মরাকটাল, এগুলো বলতে কি বোঝায়, এইগুলো জানবেন। সাথে আমাদের এই পৃথিবীর পরিবেশগত যে ইস্যুস গুলো আসে, সেইগুলো আপনি জানার চেষ্টা করবেন, যেমন দূষণ, গ্রিন হাউস। গ্রিন হাউস কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গ্রিন হাউস বিশেষ করে গ্যাসের, গ্যাস, গ্যাসগুলা যেগুলো আমাদের খুব ক্ষতি করে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। এগুলো গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে, যেটা মেরু অঞ্চলের বরফ গলায় দেয়, সমুদ্রের পৃষ্ঠে পড়ে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, উঁচু অঞ্চলগুলো আস্তে আস্তে মরুভূমির রূপ নিচ্ছে। এই কারণে দেখেন শীতের সময় অনেক শীত, গরমের সময় অনেক গরম। আমাদের বাংলাদেশে যেটা হওয়ার কথা ছিল না, সেটাই এখন বর্তমানে আমরা দেখতেছি। এগুলো হচ্ছে সব গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের জন্য ঘটতেছে। তো গ্রিন হাউস গ্যাস এবং গ্যাসগুলোর নাম, সাথে আমরা যদি বায়ুমণ্ডলের স্তরগুলো, বায়ুর উপাদান, বায়ুর স্তর, এই স্তর সমূহ আপনি ভালো করে দেখবেন, যে কোথায় বজ্রপাত হয়, কোথায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এইগুলো আমাদের লাগবে। আর আর আরেকটা হচ্ছে প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক, যে প্লেটের নড়াচড়ার ফলে, প্লেট টেকটনিক, প্লেটের নড়াচড়ার ফলে যে ভূমিকম্প, টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন, সুনামি ইত্যাদি ভূতাত্ত্বিক ঘটনাবলী, তাদের মধ্যে যেমন আহ অগ্নি উৎপাত, দুটি পর্বতের ধাক্কা লাগার কারণে পর্বত সৃষ্টি হওয়া, দুটো প্লেট টেকটনিকের নড়াচড়ার ফলে সরে যাওয়ার মাধ্যমে আন্ত মহাসাগরীয় মহাদেশীয় খাত বা গিরিখাত ইত্যাদির সৃষ্টি হয়, এগুলো প্লেট টেকটনিকের নড়াচড়ার ফলে। ভূত্বক, ভূত্বকের উপাদান, ভূত্বকের উপাদান, ভূত্বক মণ্ডল, এগুলো আমাদের পড়তে হবে। এই হচ্ছে আমাদের মেন মেন পড়া। তারপরে হালকা একটু যদি সময় থাকে, সময় থাকে, এটা একটু কম গুরুত্বপূর্ণ। ও এখানে কত মার্কের জন্য থাকতে পারে, 2 বা 3, 3 মার্ক দেখা যায় অনেক সময়। আর আপনার একটু রাশিফল দেখে আসে না, রাশি, আর রাশি থেকে মৌলিক রাশি, যৌগিক রাশি, লব্ধ রাশি, হ্যাঁ, তারপর নিউটনের গতি, গতি বিষয়ক সূত্র, মৌলিক বল, মৌলিক বল, কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, বিকর্ষ, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র,
ভর, ওজন, সরল দোলক, বিজ্ঞানীদের অবদান। তো এইখানে একটু জানা দরকার। এখানে 0 আর 1 মাঝে মধ্যে 1 মার্ক থাকে অথবা থাকে না, তবে রিটেনে মাঝে মধ্যে একটা দুইটা কোশ্চেন দেখা যায়। তাপ ও তাপমাত্রা নিয়ে পড়বেন, তাপ ও তাপমাত্রা নিয়ে পড়ার চেষ্টা করবেন। তাপমাত্রার বিভিন্ন স্কেল, কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস স্কেল, তাপের পরিবর্তন, আদর্শ গ্যাস এবং এর সূত্রাবলী, তাপে পদার্থের পরিবর্তনগুলো, যেমন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, আহ, বায়ুচাপের প্রভাবে স্ফুটনাঙ্কের উপর কি প্রভাব ফেলে, পাহাড়ে স্ফুটনাঙ্ক কত, বা সমতলে কত, বা প্রেসার কুকারে কত, তাপীয় ইঞ্জিন, অন্তর্দহ বহির্দহ ইঞ্জিন, তাপগতিবিদ্যার সূত্র, এইগুলো আপনি পড়ে নেবেন। পরম শূন্য তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, এইগুলো পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। তো এখান থেকে 1 মার্ক ধরবেন। যেগুলো বললাম এগুলো পড়ে নিলেই হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সর্বশেষ, আর একটা কম গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ অনেক বছর, শব্দ ও তরঙ্গ, শব্দ, তরঙ্গ ও প্রতিফলন। তো প্রতিফলন, তরঙ্গ, প্রতিধ্বনি, প্রতিফলন না, প্রতিধ্বনি। প্রতিধ্বনি থেকে একটা কোশ্চেন এবার আমরা দেখেছি। তো মাঝে মধ্যে একটা মার্ক দেখা যায়। তো এখানে আপনি পড়ে নেবেন, কি কি পড়বেন। যেমন শব্দ, মাধ্যম ভেদে শব্দের বেগ, ভিন্নতার বিভিন্ন কারণ, স্থিতিস্থাপকতা, শব্দ কিভাবে চলে, যেমন সংকোচন প্রসারণের মাধ্যমে, শব্দের তীব্রতা, তীব্রতা মাপক যন্ত্র, অডিও মিটার, একক, ডিবি বা ডেসিমাল, শব্দ দূষণের মাত্রা বাংলাদেশে 5টি, কি কি শব্দ দূষণের প্রভাবে ঘটে, ডপলার ইফেক্ট বা ক্রিয়া, ডপলার ইফেক্ট কিভাবে কাজ করে, আপাত তরঙ্গের কম্পাঙ্কের যে পরিবর্তন, বা বেশি হলে সেটা আমরা বুঝতে পারি, আবার কম হলেও সেটা বুঝতে পারি। তো স্টেশনে আগমনরত ইঞ্জিনের বাঁশি বাজতে থাকলে, আর স্টেশনে আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে আস্তে আস্তে শব্দ বেশি শুনবেন, তার মানে বস্তুটা কাছে আসতেছে। আবার অনেক সময় দেখবেন আপনার কাছ থেকে যখন ট্রেনটা চলে যাচ্ছে তখন আপাত কম্পাঙ্কের যে শব্দের কম্পাঙ্ক আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে সেটা দূরে সরে যাচ্ছে। এইভাবে আপনি আলো টেস্ট করতে পারবেন, বিভিন্ন নক্ষত্রের দূরত্ব পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তারপর শব্দ তরঙ্গের ব্যবহার, আহ, ব্যবহার বা প্রতিধ্বনি, প্রতিধ্বনির ব্যবহার, প্রতিধ্বনি কি। আর আরেকটা হচ্ছে আমরা যে শব্দ শুনি তার শ্রাব্যতার সীমা বা পাল্লা, শ্রাব্যতার সীমা বা পাল্লা। এইটুকুই হচ্ছে আমাদের এই শব্দ প্রতিধ্বনির মূল আলোচ্য বিষয়। তো আজকে এ পর্যন্তই। আপনাদের পরীক্ষা শুভ হোক এবং সবাই ভালো করুন, এইটাই আপনাদের প্রতি চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে বা বিজ্ঞানের যে কোনো প্রয়োজনে, বিজ্ঞান এবং প্রযুক্তির যে কোনো প্রয়োজনে, প্রিলি এবং রিটেনের, আপনারা ফিল ফ্রি আমাকে ইনবক্স করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা আবারও জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।